নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সূর্যের খুব কাছাকাছি কোনো গ্রহ এলে তখন সে তার শক্তি প্রকাশ করতে পারে না, তখন তাদেরকে বলা হয় দগ্ধ গ্রহ। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। অনেক সময় দেখা যায় জন্মছকে কোনো গ্রহ খুব ভালো ঘরে আছে, হয়তো তার নিজের ঘরে আছে বা তুঙ্গ স্থানে আছে, তবুও সেই গ্রহের পূর্ণ ফল পাওয়া যাচ্ছে না। সূর্যের খুব কাছাকাছি এসে সেই গ্রহ নিজের স্বাভাবিক শক্তি প্রকাশ করতে পারছে না। তাই আজকের ভিডিওতে আমরা জানবো দগ্ধ গ্রহ কি, কেন হয়, কোন ডিগ্রিতে হয়, কিভাবে বিচার করবেন। আর দগ্ধ গ্রহ মানে কি সবসময়ই খারাপ? তাহলে দগ্ধ গ্রহের সংজ্ঞা: যখন কোনো গ্রহ সূর্যের খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে তখন সূর্যের অগ্নি তেজ সেই গ্রহের নিজস্ব ক্ষমতা, কারকতা ও প্রকাশ শক্তিকে আচ্ছন্ন করে ফেলে। এই অবস্থাকে বলা হয় দগ্ধ, অস্ত বা কম্বাস্ট। দগ্ধ গ্রহের মূল জ্যোতিষীয় অর্থ হল গ্রহের বাহ্যিক প্রকাশ কমে যায়, আভ্যন্তরীণ শক্তি অনেক সময় বজায় থাকে। এবারে দগ্ধ গ্রহের ব্যাপারে কোন কোন বিষয়ে বিচার করবেন? আপনাকে বিচার করতে হবে গ্রহ কোন ঘরে অবস্থান করছে, কোন রাশিতে অবস্থান করছে, সেটা নিজের রাশি কিনা বা উচ্চ রাশি কিনা, এবং গ্রহটি বক্রী অবস্থায় আছে কিনা, এই গ্রহের উপরে শুভ গ্রহের দৃষ্টি আছে কিনা, এর সাথে পাপক গ্রহের সংযোগ আছে কিনা, গ্রহটির নবাংশে শক্তি কেমন, ওই গ্রহটিরই দশা বা অন্তর্দশা চলছে কিনা। তাহলে দগ্ধ গ্রহ কি সবসময়ই অশুভ? অনেক সময় দগ্ধ গ্রহ ফল দিতে দেরি করে, ফল ভিতরে ধরে রাখে, পরিণত বয়সে ফল দেয়, দশায় শক্তিশালী হয়ে ওঠে, আর আধ্যাত্মিকতার দিক থেকে ফল দেয়, বাহ্যিক নয় মানসিক স্তরে কাজ করে। এবারে দগ্ধ গ্রহ যে ঘরে থাকে সেই ঘরটির স্পষ্টতা কমে, ফল দেরিতে আসে, আত্মবিশ্বাস কম দেখা যায়, বাইরের মানুষ কিন্তু বুঝতে পারে না, ফল গোপনে তৈরি হয়, সাফল্য দেরিতে দৃশ্যমান হয়। উদাহরণ হিসেবে বলি, লগ্নে দগ্ধ গ্রহ থাকলে ব্যক্তিত্ব চাপা স্বভাবের হয়, পঞ্চমে অবস্থান করলে প্রতিভা প্রকাশে দেরি হয়, সপ্তমে অবস্থান করলে সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ রিলেশনশিপের ক্ষেত্রে ফলে দেরি হতে দেখা যায়, আর দশমে অবস্থান করলে কর্মজীবনে স্বীকৃতি আসতেও দেরি হয়। এবারে একটা বিষয় নিয়ে অনেকেরই একটু মিসকনসেপশন আছে, দগ্ধ গ্রহ আর নীচ গ্রহ। তো দগ্ধ গ্রহ হলো গ্রহের শক্তি বলবান, কিন্তু সূর্যের আলোয় বা সূর্যের তেজে সে প্রকাশ করতে পারছে না। আর নীচ গ্রহ হলো গ্রহটি অবস্থান বা স্বভাবগতভাবে দুর্বল পরিবেশে আছে, তাই সে ফল দিতে পারছে না। তাই দগ্ধ গ্রহ ও নীচ গ্রহের ফল কিন্তু এক নয়। জন্ম ছকে চন্দ্র যদি দগ্ধ অবস্থায় বা কম্বাস্ট অবস্থায় থাকে, সেক্ষেত্রে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে তাই নিয়েই আজকে আমাদের আলোচনা। দগ্ধ চন্দ্র বা কম্বাস্ট মুন অনেক মানুষ বাইরে থেকে স্বাভাবিক দেখায়, কিন্তু ভিতরে সবসময় অস্থিরতা, উদ্বেগ, মানসিক চাপ বা অজানা দুঃখ অনুভব করেন। কখনো মন হঠাৎ ভালো, আবার হঠাৎই খারাপ। এই ওঠা নামাটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। তাই আমরা আজকে আলোচনা করব দগ্ধচন্দ্র কি, মনের উপর এর কি ধরনের প্রভাব পড়ে, দৈনন্দিন জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে, হরভিত্তিক প্রভাব, আর কখন ভালো ফল দেয়, আর এর প্রতিকারই বা কি। তাহলে চন্দ্র দগ্ধ হয় যখন চন্দ্র সূর্যের 12 ডিগ্রির মধ্যে আসে, তখন সাধারণভাবে চন্দ্রকে দগ্ধ বা কম্বাস্ট বলে ধরা হয়। চন্দ্র নির্দেশ করে মানুষের মন, অনুভূতি, শান্তি, স্মৃতি এবং মাকে। চন্দ্র দগ্ধ বা অস্ত হলে সাধারণত দেখা যায় মন খুব অস্থির বা চঞ্চল থাকে, হঠাৎ মুড সুইং হয়, অকারণ দুশ্চিন্তা করতে দেখা যায়, উদ্বেগ বা
অ্যাংজাইটির মধ্যে থাকেন, ভিতরে একটা দুঃখ বোধ থাকে। দগ্ধচন্দ্রের প্রধান লক্ষণ একাকিত্ব অনুভব করা, ঘুমের সমস্যা হওয়া, অতিরিক্ত সংবেদনশীলতা, মানে খুব টাচি বলে না, সেই টাচি ধরনের মানুষ হন এনারা। অন্যের কথায় দ্রুত আঘাত পাওয়া, সিদ্ধান্ত নিতে দ্বিধা। মানসিক স্বাস্থ্য ও আবেগে যে প্রভাবগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো আবেগ নিয়ন্ত্রণের সমস্যা, ছোট ছোট বিষয় নিয়ে বেশি ভেবে ফেলা, অতীত নিয়ে পড়ে থাকা, নিরাপত্তাহীনতায় ভোগা, আত্মবিশ্বাস কমে যাওয়া। মানসিক স্বাস্থ্য এছাড়াও রয়েছে মনোযোগ ধরে রাখতে অসুবিধা, একাকিত্ব পছন্দ করা, মাঝে মাঝে বিষণ্ণতার অনুভূতি থাকা। এবার দেখে নি পরিবার, মা ও সম্পর্কের উপরে অস্তচন্দ্রের কি প্রভাব থাকে। মায়ের সাথে দূরত্ব বা মানসিক ব্যবধান তৈরি হয়, পারিবারিক শান্তিতে ওঠানামা থাকে, বাড়িতে একটা অশান্তির পরিবেশ বা অশান্তি অনুভূত হয়, আবেগ প্রকাশে সমস্যা হয়, কখনো সামান্য কথায় বেশি আবেগ দেখিয়ে ফেলে, আবার কখনো খুব কঠিন কথাতেও ইনডিফারেন্ট থাকে। সঙ্গীর সাথে মানসিক বোঝাপড়ায় সমস্যা, পরিবারের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা। দৈনন্দিন জীবন ও কর্মে যে প্রভাবগুলি পড়ে সেগুলি হলো প্রতিদিনের মানসিক স্থিতি, কাজের প্রতি মনোযোগে অভাব, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে, জনসমক্ষে আত্মবিশ্বাস, অর্থাৎ আপনি বাইরের কোনো মানুষের সাথে কথা বলছেন, কোনো একটা 10 জনের সামনে কিছু বলতে হবে, সেক্ষেত্রে আত্মবিশ্বাসে ঘাটতি লক্ষ্য করা যায়। জনসংযোগ বা জনপ্রিয়তা আর পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া। কম্বাস্ট মুন কি সবসময়ই খারাপ? যদি চন্দ্র শুভ রাশিতে শুভ দৃষ্টিযুক্ত হয়ে শক্তিশালী নবাংশে কেন্দ্র বা ত্রিকোণে থাকে, সেক্ষেত্রে ব্যক্তি হতে পারেন সংবেদনশীল শিল্পী, লেখক, কবি, কাউন্সিলর, আধ্যাত্মিক চিন্তাশীল ব্যক্তি। কি ধরনের অবস্থাতে সমস্যা বেড়ে যায়? সমস্যা বাড়ে যখন চতুর্থে অবস্থান করে, তখন মানসিক অশান্তি। অষ্টম ভাবে অবস্থান করলে গভীর দুঃখ থাকে। রাহুর সঙ্গে সংযুক্ত হলে দ্বাদশে একাকিত্ব অনুভব করেন আর মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে। আর যদি শনির দৃষ্টি এই চন্দ্রের ওপরে পড়ে, আর জাতক বা জাতিকার যখন চন্দ্রের মহাদশা চলে, চন্দ্র যদি নিচ রাশিতে অবস্থান করে, তাহলে প্রতিকার কি? দগ্ধ চন্দ্রের যে উপায়গুলি হলো, সোমবার হলো চন্দ্রের বার, সেদিনকার ডে লর্ড হলো মুন। তো সোমবার আপনারা যদি উপবাস করেন বা শুদ্ধ ভাবে থাকেন, শিবের পূজা করুন, চন্দ্র মন্ত্র জপ করুন, দুধ বা সাদা খাদ্য দান করুন, জল বা কোনো লিকুইড সম্পর্কিত যদি কাজের মধ্যে থাকেন, তাহলে এটার এফেক্টটা অনেকটা কম হতে পারে। ধ্যান ও প্রার্থনা করুন নিয়মিত। এছাড়াও আপনারা চাঁদের আলোয় কিছু সময় থাকতে পারেন। মায়ের সেবা করা আর পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আপনাদের। আমরা কথা বলবো দগ্ধ মঙ্গল নিয়ে। অনেক মানুষ ভেতরে খুব সাহসী, সংগ্রামী ও লড়াকু হন, কিন্তু প্রয়োজনের সময় এগিয়ে যেতে পারেন না। রাগ জমিয়ে রাখেন, পরে হঠাৎ বিস্ফোরণের মতো করে প্রকাশ করেন। আবার অনেকেই সব বুঝেও ঠিক সময়ে স্টেপ নিতে দেরি করেন। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দগ্ধ মঙ্গল কি, সাহস ও রাগে এর কি প্রভাব পড়ে, কর্ম, ব্যবসা এবং জমি জমার কাজে কি ধরনের ফলাফল লাভ করেন জাতক বা জাতিকা, বিবাহ ও পরিবারে প্রভাব, ঘর ভিত্তিক ফলাফল এবং কিছু প্রতিকার। মঙ্গল কখন দগ্ধ হয়? মঙ্গল যখন সূর্যের 17 ডিগ্রির মধ্যে আসে, তখন সাধারণভাবে তাকে দগ্ধ মঙ্গল বলে ধরা হয়। মঙ্গলের কারকতাগুলি কি? না, মঙ্গল হলো শক্তি, সাহস, রাগ, উদ্যম, নেতৃত্ব। তাহলে মঙ্গল যদি দগ্ধ হয়, সেক্ষেত্রে সাধারণত লক্ষ্য করা যায় যে রাগ ভেতরে জমে থাকে, হঠাৎ বিস্ফোরণ হয় রাগের,
কাজ শুরু করতে দেরি করা বা প্রোক্রাস্টিনেশন, ছোট ছোট বিষয়ে বিরক্তি প্রকাশ করা, আত্মবিশ্বাসের একটা ওঠানামা লক্ষ্য করা যায় যে এখন মনে হচ্ছে পারবো, হ্যাঁ অবশ্যই আমি করে দেখিয়ে দেবো, আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কনফিডেন্সটা লো হয়ে গেল, সত্যি কি পারবো, কাজটা নিয়ে ফেললাম। তো এই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে যাওয়া, আবার হঠাৎ কখনো ভীষণভাবে আক্রমণাত্মক হয়ে ওঠা, কাজ শুরু করে শেষ না করা, তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, প্রতিযোগিতায় ভয় বা প্রতিযোগিতা দেখলে একটা অস্থিরতার ভাব লক্ষ্য করা। দগ্ধ মঙ্গল থাকলে ভেতরে কিন্তু সাহস থাকে, কিন্তু বাইরে প্রকাশ করতে দেরি হয়। নেতৃত্বের ক্ষমতা থাকে, নিজের অধিকার চাইতে এরা দ্বিধা করে। রাগ নিয়ন্ত্রণে সমস্যা দেখা যায়, চাপে সিদ্ধান্ত নিতে অসুবিধে হয়। কিছু ক্ষেত্রে হঠাৎ অসাধারণ সাহস দেখায়, যেখানে কেউ এগিয়ে যাচ্ছে না, সবাই ভাবছে যাব কি যাব না, হয়তো স্পর্শকাতর একটা ব্যাপার, কি ধরুন কোথাও আগুন লেগে গেছে কি কিছু, যেখানে চট করে একজন সাধারণ মানুষ এগিয়ে যাবে না, কিন্তু এনারা এগিয়ে যাবেন। কর্ম, ব্যবসা ও উদ্যোগের ক্ষেত্রে কাজ শুরুতে দেরি, পরিকল্পনা বাস্তবায়নে বাধা পাওয়া, কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে বিবাদে জড়িয়ে পড়া, ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতার চাপ, জমি বাড়ির কাজে সমস্যা, নির্মাণ বা প্রযুক্তির কাজে ওঠানামা, নতুন উদ্যোগে দ্বিধা, কর্মীদের পরিচালনা করতে সমস্যা হওয়া। এবার দেখে নিই বিবাহ, সম্পর্ক ও পরিবারে দগ্ধ মঙ্গলের কি প্রভাব পড়ে। সঙ্গী বা পার্টনারের সাথে অহং বা ইগো ক্ল্যাশ, ভিতরে ভেতরে ভেতরে রাগকে জমিয়ে রাখা, খুব ছোট ছোট বিষয়ে তর্ক করা, ভাই বোনের সাথে দূরত্ব তৈরি হওয়া, পরিবারে জমি নিয়ে বিবাদ সৃষ্টি হওয়া, আর শ্বশুর বাড়ির সাথে টানাপোড়েন লক্ষ্য করা যায়। বিবাহিত জীবনে আধিপত্যের একটা লড়াই দেখতে পাওয়া যায়। তাহলে দগ্ধ মঙ্গল কি সবসময়ই খারাপ? মঙ্গল যদি নিজ রাশিতে থাকে, উচ্চ রাশিতে থাকে, শুভ দৃষ্টিযুক্ত হয়, উপচয় ঘরে, উপচয় হলো 3, 6, 10 এবং 11 নম্বর ঘর, এই ঘরগুলিতে মঙ্গল থাকলে যথেষ্ট ভালো ফল দেয়। কম্বাস্ট মার্সের জাতক জাতিকাদের অনেক সময় শক্তিশালী নেতা হিসেবেও দেখতে পাওয়া যায়, কৌশলী উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসেবেও দেখা যায়। সেনা বা প্রতিরক্ষা ক্ষেত্রে পেশা, অর্থাৎ নেভি, আর্মি, ডিফেন্স, পুলিশ, প্যারামিলিটারি, এই ধরনের যে কাজগুলি, আবার খুব ভালো এনারা শল্য চিকিৎসক হতে পারেন, অর্থাৎ যারা সার্জন হন, ভালো অ্যাথলিট, ভালো প্লেয়ার, ভালো সুইমার, এদের পেছনেও কিন্তু মঙ্গলের প্রভাব থাকে। এবং প্রযুক্তি অর্থাৎ টেকনোলজির ক্ষেত্রেও মঙ্গল যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে। তাহলে কোন অবস্থায় সমস্যা বাড়ে? সমস্যা বাড়তে দেখা যায় যদি চতুর্থে মঙ্গল থাকে, সেক্ষেত্রে জমি জমা নিয়ে সমস্যা। সপ্তমে থাকলে এমনিতেই আমরা কি বলি, মাঙ্গলিক, তাই দাম্পত্য কলহ লক্ষ্য করা যায়। অষ্টমে মঙ্গল থাকলে জাতক বা জাতিকার দুর্ঘটনা ঘটতে লক্ষ্য করা যায়। এই মঙ্গলের ওপরে রাহু বা শনির দৃষ্টি পড়লে সমস্যা আরো বাড়তে পারে। আর যখন মঙ্গলের মহাদশা চলে, মঙ্গল যদি নীচ রাশিতে অবস্থান করে আর সেই সাথে যদি চন্দ্র দুর্বল হয়ে থাকে, তাহলে প্রতিকার হিসেবে কি বলা যেতে পারে না, মঙ্গলবার সংযত জীবন যাপন করা, হনুমান চাল্লিশা পাঠ করা, মঙ্গলের বীজ মন্ত্র জপ করা, শরীর চর্চা করা। এই শরীর চর্চা ব্যাপারটা কিন্তু মঙ্গলকে অনেক পজিটিভ করে তোলে। আপনি যদি দিনের মধ্যে কিছুটা সময় জিমে কাটান বা কোনো মাঠে গিয়ে এক্সারসাইজ করেন, দৌড়ঝাঁপ করেন, তাহলে মঙ্গল স্ট্রং হয়। নিয়মিত হাঁটা বা ব্যায়ামের মধ্যে থাকলে, খেলাধুলো করলে মঙ্গল
অনেক স্ট্রং হয়ে থাকে বা পজিটিভ হয়ে থাকে। রাগ যদি লিখে রাখতে পারেন এবং সেইটা যদি মাঝে মাঝে আপনি দেখেন, তাহলে কিন্তু রাগের প্রতি আপনার কন্ট্রোল এসে যাবে। আর মুসুর ডাল আপনি কাউকে দান করতে পারেন গরিবদের মধ্যে। জমি বাড়ি কেনার ক্ষেত্রে জমির কাগজ বা দলিল খুব ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। কথা বলবো দগ্ধ বুধ বা কম্বাস্ট মার্কারি নিয়ে। কোনো জাতক বা জাতিকার জন্মছকে যদি দগ্ধ বুধ থাকে, সেক্ষেত্রে অনেক মানুষ খুব বুদ্ধিমান, বিশ্লেষণক্ষম, শেখার ক্ষমতা ভালো, কিন্তু নিজেকে প্রকাশ করতে পারেন না, ঠিক সময়ে কথা বলতে পারেন না, বা নিজের ভাবনা পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন না, অথবা ব্যবসায় ছোট ছোট ভুলের কারণে ক্ষতি হয়। জন্মছকে যদি বুধ সূর্যের খুব নিকটে থাকে, তাহলে এই অবস্থাকে বলা হয় দগ্ধ বুধ বা কম্বাস্ট মার্কারি। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব দগ্ধ বুধ কি, কোন ক্ষেত্রে প্রভাব বেশি, পড়াশোনা, ব্যবসা ও যোগাযোগে কি ফল, কখন ভালো ফলও দিতে পারে, আর প্রতিকার। বুধ কম্বাস্ট হয় যখন সূর্যের 14 ডিগ্রির মধ্যে আসে, তখন তাকে সাধারণভাবে দগ্ধ বুধ ধরা হয়। বুধ হলো আমাদের বুদ্ধি, যুক্তি, কথা, লেখা, হিসাব এইগুলির কারক গ্রহ। বুধ হলো সূর্যের সবথেকে কাছের গ্রহ, আর এই গ্রহটি সব সময় সূর্যের সাথে সাথেই ঘুরতে দেখা যায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন জন্মছকে বুধ সূর্যের খুব কাছাকাছিই থাকে সব সময়, আর ম্যাক্সিমাম সময় এটি কম্বাস্ট অবস্থাতেই থাকে। তাই জন্মছকে কম্বাস্ট মার্কারি পাওয়াটা খুব একটা রেয়ার কেস নয়। এবারে দগ্ধ বুধের প্রধান লক্ষণগুলি হলো মনে অনেক কথা থাকে, মুখে আসে না, কথা বলতে গিয়ে গুলিয়ে ফেলা, তারপরে কোনটা বলবো এইটা হিসাব করতে না পারা, যখন খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রেও অনেক সময় ভুল করে ফেলা, অতিরিক্ত চিন্তা করা, হিসাবের মধ্যে ছোট ছোট ভুল বা সিলি মিস্টেক, বার্তা পাঠাতে বা কমিউনিকেট করতে ভুল হয়ে যায়, মানুষ বলছে এক, এরা বুঝছে আর এক, এই ভুল বোঝাবুঝি এখান থেকেই আসে। আর কথা বলার সময় যে আত্মবিশ্বাস সেটা কম হতে দেখা যায়। জনসমক্ষে কোনো পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে, যেখানে সামনে একটা বিরাট অডিয়েন্স রয়েছে, সেখানে কথা বলতে গেলে ভয় ভয় ভাব লক্ষ্য করা যায়। বিশ্লেষণ করতে সময় বেশি লেগে যাওয়া। ব্যবসা, বিপণন ও ডিজিটাল কাজে যে প্রভাবগুলি ফেলতে পারে দগ্ধ বুধ, সেগুলি হলো ব্যবসায়িক আলোচনার ক্ষেত্রে বা নেগোসিয়েশনের ক্ষেত্রে, অর্থাৎ আমার যে প্রাইস সেইটাকে প্রতিষ্ঠা করা, সেক্ষেত্রে অনেক সময় খামতি লক্ষ্য করা যায়। কপিরাইটিং এর ক্ষেত্রে, বিজ্ঞাপন লেখার ক্ষেত্রে, ডিজিটাল মার্কেটিং, তথ্য বিশ্লেষণ, গ্রাহকের সঙ্গে যোগাযোগ, চুক্তির সূক্ষ্ম বিষয়গুলি ধরে ফেলা, এগুলির ক্ষেত্রে সংখ্যা বা কারুর প্রতিবেদন বোঝা, সেই ক্ষেত্রেও সমস্যা লক্ষ্য করা যায়। সম্পর্ক ও দৈনন্দিন জীবনে যে প্রভাবগুলি দেখা যায়, সেটা হলো নিজের অনুভূতি বলতে সমস্যা হওয়া, ভুল শব্দ চয়ন, অর্থাৎ আমি এমন কিছু ওয়ার্ড ইউজ করব যেটা শ্রোতার কাছে শ্রুতিমধুর হয় না। এই বুধ খারাপ থাকলে বা বুধ যখন কম্বাস্ট থাকে বা রেট্রোগ্রেড থাকে, তখন মানুষের বাণী বা বাক্য খারাপ হতে লক্ষ্য করা যায়। পার্টনারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি, বন্ধুত্বের ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ লক্ষ্য করা যায়। ফ্যামিলি ডিসকাশন হচ্ছে, কোনো একটা অনুষ্ঠান হবে কি কোনো একটা বিষয়ে আলোচনা হচ্ছে, সেখানেও ঠিক নিজেকে তুলে ধরতে না পারা। এবার দেখে নি ঘর ভিত্তিক ফলাফল। দ্বিতীয় ঘরে যদি কম্বাস্ট মার্কারি থাকে, সেক্ষেত্রে কথা, অর্থ, হিসাব ও বাক প্রকাশে প্রভাব পড়ে। তৃতীয় ঘরের ক্ষেত্রে লেখালেখি, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন, ভাই বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রভাব পড়তে দেখা যায়। পঞ্চম ঘরে দগ্ধ বুধ থাকলে শিক্ষা, স্মৃতি, সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রেও নেগেটিভ প্রভাব পড়তে দেখা যায়। দশম ঘরে তার কর্ম বা পেশা, বিজনেস, মার্কেটিং, পাবলিক কমিউনিকেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তাহলে দগ্ধ বুধ কি সবসময়ই খারাপ? একেবারেই নয়। অনেক সময় সূর্য ও বুধ যখন একসাথে থাকে, তখন বুধাদিত্য যোগ তৈরি হয়।
এবারে বুধ সূর্যের কাছে আসলে বা কাছাকাছি ডিগ্রিতে থাকলে তবেই তো এই যোগটা তৈরি হবে। এই দগ্ধ বুধের ক্ষেত্রেও ব্যক্তি হতে পারেন বুদ্ধিমান, প্রশাসনিক কাজে দক্ষ, পরিকল্পনাকারী, বক্তা, শিক্ষক, উপদেষ্টা, বিশ্লেষক, কৌশলী ব্যবসায়ী। কোন কোন অবস্থায় সমস্যা বাড়তে পারে সেগুলি হলো ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে বুধ থাকলে বা পাপগ্রহের দৃষ্টি বুধের ওপরে পড়লে বা নিচ রাশিতে থাকলে, বুধের মহাদশা বা অন্তর্দশাতে এবং নবাংশে বুধ যদি দুর্বল অবস্থায় থাকে সেক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয়, দশম ঘর যদি প্রভাবিত হয়। তাহলে প্রতিকার হিসেবে বলি যে বুধবার দিন শৃঙ্খলা পরায়ণ হন, সংযম বজায় রাখুন, সিদ্ধিদাতা গণেশের মন্ত্র জপ করুন, বুধের বীজ মন্ত্র জপ করুন, লেখার অভ্যাস তৈরি করুন, প্রতিদিন উচ্চ স্বরে পড়া। অনেকে দেখবেন মনে মনে পড়তে ভালোবাসে, আওয়াজ হবে না, কিন্তু এখানে যদি পড়াটা বলে বলে পড়ে সেক্ষেত্রে কাজের কাজ হয়। হিসাব লিখে রাখা, পাবলিক স্পিকিং প্র্যাকটিস করা, মেডিটেশন করলে ওভার থিঙ্কিংটা অনেক সময় বন্ধ হয়ে থাকে। এবং সবুজ রঙের ব্যবহার। জন্ম ছকে বৃহস্পতি যদি দগ্ধ অবস্থায় থাকে সেক্ষেত্রে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। অনেক মানুষ প্রচুর জ্ঞান রাখেন, নৈতিকতা মানেন, ভালো পরামর্শ দেন, তবুও জীবনের সঠিক সময়ে সঠিক দিশা পান না। ভাগ্যের সহায়তা দেরিতে আসে বা উচ্চশিক্ষা ও সন্তানের ক্ষেত্রে বাধা তৈরি হয়। আপনি লক্ষ্য করে দেখতে পারেন যে আপনার জন্মপত্রিকাতে বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় রয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দগ্ধ বৃহস্পতি কি, জ্ঞান ও ভাগ্যে তার কি প্রভাব, উচ্চশিক্ষা, সন্তান ও অর্থের ক্ষেত্রে কি ধরনের ফলাফল জাতক জাতিকা পেয়ে থাকেন, কখন শুভ ফলও প্রদান করে এবং প্রতিকারগুলি। বৃহস্পতি যখন সূর্যের 11 ডিগ্রির মধ্যে আসে তখন তাকে সাধারণভাবে দগ্ধ বৃহস্পতি ধরা হয়। বৃহস্পতি নির্দেশ করে জ্ঞান, ধর্ম ও নৈতিকতা, গুরু ও উপদেশ, ভাগ্য, উচ্চশিক্ষা, সন্তান, অর্থবৃদ্ধি, আইন, আধ্যাত্মিকতা এবং জীবনের চলার পথে সঠিক দিশা। দগ্ধ বৃহস্পতির প্রধান লক্ষণগুলি হলো জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞান সঠিক সময়ে সঠিক জায়গায় প্রয়োগ করতে না পারা, ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়া, গুরু বা পরামর্শদাতার অভাব, ভাগ্যের সহায়তা দেরিতে পাওয়া, উচ্চশিক্ষায় বাধা প্রাপ্ত হওয়া, পরীক্ষায় ফল পেতে দেরি হওয়া, সন্তানের বিষয়ে উদ্বেগ, নৈতিক দ্বন্দ্ব, বিনিয়োগে ভুল বিচার আর অতিরিক্ত আদর্শবাদ। এবার দেখে নেব জ্ঞান, শিক্ষা ও উচ্চশিক্ষায় কি ধরনের প্রভাব পড়ে দগ্ধ বা অষ্ট বৃহস্পতির। শেখার ক্ষমতা গভীর হয়, দার্শনিক মনোভাব থাকে, বিষয় বুঝতে ভালো পারে কিন্তু প্রয়োগ করতে দেরি হয়, উচ্চশিক্ষা লাভে বাধা প্রাপ্ত হয় বা উচ্চশিক্ষা হয় না, বিদেশে পড়াশোনায় বাধা, শিক্ষক বা গাইড না পাওয়া, সঠিক বিষয় বেছে নিতে দেরি হওয়া, আধ্যাত্মিক জ্ঞান অনেক দেরিতে জাগ্রত হওয়া। ভাগ্য অর্থর ক্ষেত্রে যে প্রভাবগুলি পড়ে সেগুলি হলো ভাগ্য দেরিতে কাজ করে, অর্থ বৃদ্ধি ধীরে হয়, অনেক সময় আর্থিক পরামর্শ ভুল হয়, বিনিয়োগে দেরি বা বিনিয়োগ করতে দ্বিধা লক্ষ্য করা যায়, আইনি বিষয়ে ভুল বিচার, ভাগ্যের যে আশীর্বাদ তা দেরিতে প্রাপ্ত হওয়া, ব্যবসার বিস্তারে বাধা, সামাজিক সম্মান পেতে অনেক দেরি। সন্তান, পরিবার ও আধ্যাত্মিকতায় কি ধরনের প্রভাব পড়ে সেগুলি হলো সন্তান লাভে দেরি, সন্তানের পড়াশোনায় উদ্বেগ, পারিবারিক মূল্যবোধে দ্বন্দ্ব, পিতৃসুলভ দায়িত্বে চাপ, গুরু না পাওয়া, ধর্মীয় বিশ্বাসে ওঠানামা, কখনো মনে হয় এটা ঠিক, কখনো মনে হয় ওটা ঠিক, আধ্যাত্মিক জাগরণ দেরিতে, জীবনের অর্থ বুঝতে সময় লাগা। তাহলে দগ্ধ বৃহস্পতি কি সবসময়ই খারাপ, সবটাই নেগেটিভ? না, সব সময় নয়। বৃহস্পতি যদি নিজ রাশিতে থাকেন, উচ্চ রাশিতে থাকেন, কেন্দ্র বা ত্রিকোণে থাকেন এবং শুভ দৃষ্টিযুক্ত হন,
বৃহস্পতির অবস্থান ত্রিকোণভাবে অর্থাৎ নবমে বা পঞ্চমে থাকলে এইগুলি ক্ষেত্রে ব্যক্তি হতে পারেন শিক্ষক, গুরু, আধ্যাত্মিক উপদেষ্টা, বিচারক, শিক্ষাবিদ, অর্থ পরামর্শদাতা, জ্যোতিষী। এবারে এই দগ্ধ বৃহস্পতির প্রভাব আরো খারাপ হয় কোন কোন ক্ষেত্রে? সমস্যা বেড়ে যায় যদি পঞ্চমে থাকে, সেক্ষেত্রে সন্তানের দেরি হয়। নবমে ভাগ্যে বাধা, কারণ আমরা জানি বৃহস্পতি যেভাবে বা যে ঘরে অবস্থান করেন সেই ঘরটিকে উনি একটু ভারী করে দেন। বৃহস্পতি অনেক বড় গ্রহ, তাই যে ঘরে বসেন সেই ঘরটিকে প্রভাবিত করেন, কিন্তু বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি যেখানে পড়ে সেই ভাবগুলি অনেক সমৃদ্ধ হয়। অষ্টমে থাকলে বিশ্বাসের সংকট, দ্বাদশে থাকলে আধ্যাত্মিক বিভ্রান্তি। এরপরে সমস্যা বাড়তে পারে যদি এর সঙ্গে আবার রাহুর সংযোগ হয় বা শনির দৃষ্টি পড়ে। বৃহস্পতির মহাদশা চলাকালীন সমস্যা জীবনে বাড়তে পারে। বৃহস্পতি যদি নীচ রাশিতে থাকে এবং চন্দ্র যদি দুর্বল হয়, প্রতিকার হিসেবে বলি যে বৃহস্পতিবার সংযম পালন করুন, গুরু বন্দনা করুন বা গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, হলুদ বস্ত্র বা হলুদ রঙের খাদ্যদ্রব্য দান করুন, হলুদ ডাল দান করতে পারেন আপনারা। শিক্ষক এবং গুরুকে সম্মান করুন, ধর্মগ্রন্থ পাঠ করুন। জ্ঞান যত বিতরণ করবেন তত আপনার জন্য ভালো, আর বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন। জন্মছকে শুক্র বা ভেনাস যদি কম্বাস্ট অবস্থায় থাকে, তাহলে জাতক বা জাতিকা জীবনে কী ধরনের ফলাফল লাভ করে থাকেন? অনেক মানুষ খুব আকর্ষণীয়, রুচিশীল ও ভালোবাসাপূর্ণ হন, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যে বারবার ভুল বোঝাবুঝি হচ্ছে, মানসিক দূরত্ব বা অসন্তুষ্টি তৈরি হচ্ছে। আবার অনেকের জীবনে অর্থ, সৌন্দর্য ও আরাম আসে, কিন্তু সেই সুখ পুরোপুরি উপভোগ করতে পারেন না। তাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব দগ্ধ শুক্র কি, প্রেম ও বিবাহে তার কি প্রভাব পড়ে, অর্থ, সৌন্দর্য ও শিল্পে কি ধরনের ফলাফল ওনারা লাভ করে থাকেন, কখন ভালো ফল দেয়, আর প্রতিকারই বা কি। তাহলে দগ্ধ শুক্র বা কম্বাস্ট ভেনাস তখনই হয় যখন ভেনাস সূর্যের 10 ডিগ্রির মধ্যে আসে, তখন তাকে সাধারণভাবে কম্বাস্ট ভেনাস বা দগ্ধ শুক্র বা অস্ত শুক্র বলা হয়ে থাকে। শুক্র আমাদের কি কি নির্দেশ করে? না, শুক্র নির্দেশ করে প্রেম, বিবাহ, দাম্পত্য সুখ, সৌন্দর্য, শিল্প ও সৃজনশীলতা। আর রয়েছে ভোগ বিলাস, বাড়ি, গাড়ি, সাজসজ্জা, অর্থের আরাম, নারী সুখ, সামাজিক আকর্ষণ। এবারে শুক্র দগ্ধ হলে কি হয়? সাধারণত দেখা যায় যে ভালোবাসা প্রকাশ করতে সমস্যা হয়, সম্পর্কের মধ্যে অহং সংঘর্ষ তৈরি হয়, অর্থাৎ ইগো ক্ল্যাশ, মানসিক অসন্তুষ্টি লক্ষ্য করা যায়, সঙ্গীর সাথে বা পার্টনারের সাথে একটা দূরত্ব বা ডিস্টেন্স তৈরি হয়, সৌন্দর্যবোধ থাকলেও নিজেকে উপভোগ না করা, বিলাসিতায় খরচ হয়তো করছেন কিন্তু সেইভাবে আপনি তৃপ্তি পাচ্ছেন না। আর রয়েছে সৃজনশীলতা আছে কিন্তু সেইটা ঠিক প্রকাশ পাচ্ছে না, শিল্প প্রতিভা দেরিতে প্রকাশ পায়, প্রেমে ভুল নির্বাচন, অর্থাৎ কিছু মানুষকে আপনারা দেখবেন বারবার ভুল মানুষের সঙ্গে প্রেমে পড়ে বা ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, পরে পস্তাতে হয়। বাহ্যিক আকর্ষণ থাকলেও ভিতরে ভিতরে একটা একাকিত্ব ভাব থাকে। প্রেম ও বিবাহে কি ধরনের প্রভাব? ভালোবাসা থাকে কিন্তু প্রকাশ করতে বাধা, ভুল মানুষকে বিশ্বাস করা, মান অভিমান এতটাই দীর্ঘস্থায়ী হয় যে বিচ্ছেদের কাছাকাছি পৌঁছে যায়, দাম্পত্যে শারীরিক ও মানসিক দূরত্ব তৈরি হওয়া,
সঙ্গীর চাহিদা বুঝতে দেরি, অর্থাৎ সঙ্গী কি চাইছেন, কিভাবে চাইছেন, এইটা যদি বোঝা যায় তাহলে সম্পর্ক অনেক সহজ হয়। কিন্তু দগ্ধ শুক্রের কারণে সেই বোঝাটা দেরিতে হয়। প্রতিযোগিতার ক্ষেত্রে ভয় বা অস্থিরতা লক্ষ্য করা যায়। বিবাহে সুখ দেরিতে আসে। এবারে অর্থ, বিলাস ও সৌন্দর্যে কি ধরনের প্রভাব পড়ে আমরা একবার দেখে নিই। দগ্ধ হলে অর্থ আসে, কিন্তু আরাম বা বৈভব বা সুখ ব্যাপারটা কম থাকে। বিলাসে খরচ বাড়ে, সাজসজ্জার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হতে দেখা যায়। বাড়ি গাড়ি সংক্রান্ত সুখে দেরি হয়। রুচিশীল জিনিস পছন্দ, কিন্তু সন্তুষ্টি কম। বাহ্যিক চাকচিক্য, কিন্তু ভিতরে শূন্যতা। সৌন্দর্য শিল্পে ওঠানামা, অর্থাৎ কখনো ভালো পারফর্ম করছেন, কখনো আবার ভালো পারফর্ম করতে পারছেন না। এবার একবার দেখে নিই শিল্প, মিডিয়া ও সৃজনশীলতায় কি প্রভাব পড়ে। শিল্প সত্তা গভীর হয়। গান, অভিনয়, নাচ এবং ডিজাইনিংয়ের ক্ষেত্রে তার যথেষ্ট ট্যালেন্ট থাকে, কিন্তু প্রকাশ করতে দেরি হয়। আত্মবিশ্বাসের অভাবে ট্যালেন্ট লুকিয়ে থাকে। সোশ্যাল ইমেজ তৈরিতে সময় লাগে। গ্ল্যামার ফিল্ডে স্ট্রাগল করতে হয়। মিডিয়া প্রেজেন্স দেরিতে শক্তিশালী হয়। অর্থাৎ সব কিছুই একটা দেরিতে হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। তাহলে দগ্ধ শুক্র বা কম্বাস্ট ভেনাস কি সবসময়ই খারাপ? না, সবসময় নয়। শুক্র যদি নিজ রাশিতে থাকে বা উচ্চ রাশিতে থাকে, অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে, যোগকারক গ্রহ যেসব লগ্নের ক্ষেত্রে শুভ দৃষ্টিযুক্ত, কেন্দ্র বা ত্রিকোণে থাকলে, সেক্ষেত্রে শিল্পী, অভিনেতা, ডিজাইনার, ফ্যাশন বিশেষজ্ঞ, সৌন্দর্য ব্যবসায়ী, সম্পর্ক পরামর্শদাতা বা রিলেশনশিপ কনসালটেন্ট, বিলাসপন্ন উদ্যোক্তা, এগুলি হতে লক্ষ্য করা যায়। আর কোন অবস্থায় সমস্যা আরও বাড়তে পারে? না, যদি সপ্তমে থাকে তাহলে দাম্পত্যে টানাপোড়েন, পঞ্চমে প্রেমে হতাশা, দ্বাদশে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বা গোপন সম্পর্ক তৈরি হয়। আর যদি রাহুর সংযোগ থাকে শুক্রের সাথে বা শনির দৃষ্টি থাকে, আর যখন শুক্রের মহাদশা চলে, শুক্র যদি নীচ রাশিতে অবস্থান করে, চন্দ্র যখন দুর্বল হয়, তাহলে প্রতিকারগুলো আরেকবার দেখে নিই। শুক্রবার দিন আপনারা শৃঙ্খলা বা সংযমী জীবনযাপন করুন। মা লক্ষ্মীর উপাসনা করুন শুক্রবারে। শুক্রের বীজ মন্ত্র জপ করুন। সাদা বস্ত্র দান করতে পারেন আপনারা। যত পারবেন সুগন্ধি ব্যবহার করুন। সেটা বাড়িতে, আপনার যদি গাড়ি থাকে গাড়ির মধ্যে কার পারফিউম ইউজ করুন, এয়ার ফ্রেশনার ইউজ করুন। সুগন্ধকে বিভিন্নভাবে কাজে লাগান। সম্পর্কের মধ্যে নম্রতা আনুন। সৌন্দর্য ও শিল্প চর্চায় মন থাকুক। সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন। সাদা মিষ্টি দান করতে পারে। দগ্ধ শনি কি? কর্মজীবন ও সাফল্যে তার কি ধরনের প্রভাব পড়ে? দায়িত্ব, বিলম্ব ও ভয়ে কি ফল লাভ করেন? কোন কোন সময় শুভ ফল দিয়ে থাকেন? আর প্রতিকার কি? বন্ধুরা, দগ্ধ শনি বা কম্বাস্ট স্যাটার্ন কখন হয়? শনি যখন সূর্যের 15 ডিগ্রির মধ্যে আসেন, তখন সাধারণভাবে তাকে দগ্ধ শনি ধরা হয়। শনি নির্দেশ করেন কর্মফল, পরিশ্রম, শৃঙ্খলা, দায়িত্ব, বিলম্ব, দীর্ঘ সংগ্রাম, কর্মজীবন, চাকরি, শ্রমিক ও সাধারণ মানুষ। আর রয়েছে ভয়, ধৈর্য, স্থায়িত্ব। কোনো কিছুরই স্থায়িত্ব শনি মহারাজ নির্দেশ করেন। তাহলে কারোর জন্মপত্রিকাতে যদি শনি মহারাজ দগ্ধ অবস্থায় থাকেন, সেক্ষেত্রে পরিশ্রম বেশি কিন্তু স্বীকৃতি কম। সাফল্যে দেরি হতে দেখা যায়। দায়িত্বের চাপ তৈরি হয়। ভেতরে ভেতরে না একটা ব্যর্থতার ভয় কাজ করে। অর্থাৎ আমি এই কাজটা এগোচ্ছি, আমি কি সত্যিই সফল হব? কর্তৃপক্ষের সাথে
দূরত্ব তৈরি হয়। এছাড়া রয়েছে চাকরির উন্নতিতে দেরি হওয়া, নিজের যোগ্যতা প্রমাণ করতে সময় লেগে যাওয়া, বারবার জীবনে বাধার সম্মুখীন হওয়া, হতাশা, কোনো কাজ মুখের কাছে গিয়েও আটকে যাওয়া, একাকিত্বের অনুভূতি। কর্মজীবন ও পেশায় যে প্রভাবগুলি পড়ে সেগুলি হলো কঠোর পরিশ্রম করতে হয়, যত কাজ আপনার ঘাড়ের ওপরে এসে পড়ে। পদোন্নতির সময় অন্য কেউ আপনার ক্রেডিটটা নিয়ে চলে যায়, আপনার আর পদোন্নতি হয় না। বস বা কর্তৃপক্ষের সাথে মতভেদ, কাজের কৃতিত্ব অন্যের পাওয়া, দীর্ঘ সময় একই জায়গায় আটকে থাকা, সরকারি কাজে বিলম্ব হওয়া, স্থায়ী চাকরিতে দেরি, অর্থাৎ আপনি কাজ করছেন সেই ক্যাজুয়াল লেবার বা ক্যাজুয়াল হিসেবেই কাজ করে যাচ্ছেন, পার্মানেন্ট আর করছে না কোম্পানি। ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি আর দেখতে পাচ্ছেন না, সেই থোড়বড়ি খাড়া বড়ি থোড়। মানসিক চাপ, ভয় ও জীবনের পরীক্ষায় যে প্রভাবগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো ভেতরে ভেতরে অকারণে একটা ভয়, দেরি হচ্ছে সেই নিয়ে উদ্বেগ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, নিজেকে সবসময় পিছিয়ে মনে হওয়া, একা লড়াই করার অনুভূতি, দায়িত্ব পালন করতে করতে ক্লান্তি অনুভব করা, আত্মবিশ্বাস কমে যাওয়া, ধৈর্যের পরীক্ষা দেওয়া। পরিবার, সম্পর্ক ও সামাজিক জীবনে যে প্রভাবগুলি পড়ে সেগুলি হলো দগ্ধ শনি পিতার সাথে দূরত্ব সৃষ্টি করায়, বয়োজ্যেষ্ঠদের সঙ্গে মতভেদ তৈরি হয়, সংসারের বোঝা কাঁধে চলে আসে, দাম্পত্যে দায়িত্বের চাপ তৈরি, সম্পর্কের মধ্যে শীতলতা, অনেক করেও কিন্তু আপনি কারোর মন পাচ্ছেন না, বন্ধুদের মধ্যে দূরত্ব তৈরি হওয়া, সামাজিক মেলামেশায় আগ্রহ কম থাকা, আর জীবনে রয়েছে একাকিত্বের অভিশাপ। তাহলে শনি দগ্ধ অবস্থায় কি সবসময়ই খারাপ? না, শনি যদি নিজ রাশিতে থাকে, উচ্চ রাশিতে থাকে, শনি উচ্চ হয় তুলা রাশিতে, তুলা রাশিতে শনি অবস্থান করলে উপচয় ঘরে, অর্থাৎ 3, 6, 10, 11 এই ঘরগুলিকে উপচয় ঘর বলা হয়। তো এই উপচয় ভাবে যদি শনি মহারাজ অবস্থান করেন তাহলে ভালো ফল দেন। শুভ দৃষ্টিযুক্ত যদি হন, যদি মঙ্গলের দৃষ্টি না থাকে, দশম বা একাদশে অবস্থান করলে এই ক্ষেত্রগুলিতে জাতক বা জাতিকা প্রশাসক, শিল্পপতি, দীর্ঘমেয়াদী উদ্যোক্তা, সরকারি পদস্থ ব্যক্তি, আইন বিশেষজ্ঞ, গবেষক, কৌশলগত পরিকল্পনাকারী হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করতে পারেন। তাহলে এবারে একবার প্রতিকারের উপায়গুলি দেখে নিই। প্রতিকারের উপায় হলো শনিবার সংযম করুন, নিরামিষ খাদ্য খাবার খান, শনি মহারাজের মন্ত্র সন্ধেবেলায় জপ করুন, হনুমানজির উপাসনা করতে পারেন, কালো তিল দান করতে পারেন, শ্রমজীবী মানুষকে, যারা লেবার ক্লাস, তাদেরকে সাহায্য করুন, বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন, ধৈর্য ধরে দীর্ঘ পরিকল্পনা করুন, নিয়মিত সেবামূলক কাজে যোগদান করুন, আর কর্মের ধারাবাহিকতা অর্থাৎ শৃঙ্খলা বজায় রাখুন। শনিদেব চান শৃঙ্খলা, এবং আপনি যদি আপনার জীবনে সব কাজে শৃঙ্খলাবদ্ধ হন সেক্ষেত্রে শনিদেবের আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হয়। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।